হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে চলে আসলাম। এখানে আমরা দেখবো হচ্ছে হলো ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ ব্রিজ নেটওয়ার্ক। তো ব্রিজ নেটওয়ার্ক আমরা 4টা ডায়োড ইউজ করে আমরা সবাই জানি। মনে করি এখানে আমরা সোর্সের পজিটিভ লাগাবো। এখান থেকে চিন্তা করলে একটা ডায়োডের পি থাকবে সোর্সের সাথে, আর একটা ডায়োডের এন থাকবে সোর্সের সাথে, মানে এই জায়গায়। তারপর এখানে উল্টা, জাস্ট এখানেও সেম, নেগেটিভের সাথে একটা পি আর একটা এন। যেটার এখানে যেটার পি পজিটিভের সাথে ছিল, এটার ঠিক প্যারালাল যেটা আছে পিছনে, ওটার এন থাকবে নেগেটিভের সাথে। মানে এই প্যারালাল দুইটা সেম ডিরেকশনে হবে, মানে এভাবে সামনের দিকে এন, আর এই প্যারালাল দুটো এদিকে এন। ঠিক আছে, তো তোমরা সার্কিট দেখে দেখে কানেকশন দিয়ে কোনো সমস্যা নেই। সো আমরা এখানে 4টা ডায়োড ব্রিজ এভাবে সাজানোকে ব্রিজ নেটওয়ার্ক বলে। এখন এখানে কি করবো আমরা, এই 2 পয়েন্টে হচ্ছে হলো সোর্স কানেক্ট করবো, আর এই 2 পয়েন্টে লোড রেজিস্ট্যান্স কানেক্ট করবো। তো লোড রেজিস্ট্যান্স নিয়ে রাখছি আমরা, এটা হচ্ছে 23K, মানে 23,000 ওহম রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো আমরা এখন একটু ক্যালিব্রেশন করে ফেলি। আগে আমাদের ক্যালিব্রেশনটা চেক করে নিব। সো ক্যালিব্রেশনের ভিডিও আলাদা দেওয়া আছে, সেটা দেখে ক্যালিব্রেশনটা শিখে রাখবা। সেখানে দেখো ক্যালিব্রেশন করা আছে অলরেডি, যে এদিকে 2 গড় আর এদিকে হচ্ছে 2 গড় নিয়ে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। সো এটা ক্যালিব্রেশন ওকে আছে। ওকে, এখন আসলে আমরা কত ইনপুট দিব সেই ইনপুটটা মেপে নিব। সো ইনপুটটা মাপার জন্য সরাসরি আমরা হচ্ছে ইনপুটের সাথে কানেক্ট করব, তাহলে আমাদের ওই যে লস টস কোনো কিছু হবে না, সরাসরি মেজারমেন্টটা অ্যাকুরেট হবে। সেটা আমাদের ইনপুটটা আমরা এটা অন করলাম, অন করে ফ্রিকোয়েন্সি 1000 হার্টজ দিয়েছি। আর ভোল্টেজটা আমরা হচ্ছে এখানে পিক টু পিক 20 ভোল্ট রাখার ট্রাই করবো, মানে এটাকে ঘুরিয়ে বাড়িয়ে 20 ভোল্ট বানাবো। সো 20 ভোল্ট বানানোর জন্য আমরা এখানে এটাকে 5 ভোল্টের নবে রাখবো, তারপর এটাকে 4 গড় পর্যন্ত আমরা করবো, স্প্রেড করবো। সো আমরা এখন এইখানে এমপ্লিটিউড বাড়িয়ে এটাকে 4 গড় নিয়ে আসবো। সো আমাদের আর কি যে এখান থেকে এই পর্যন্ত 4টা গ্রিড, 4 গ্রিড হলে তাহলে 5 × 4 20 ভোল্ট, অর্থাৎ এটার এমপ্লিটিউড ছিল 10 ভোল্ট, এদিকে 10 ভোল্ট এদিকে 10 ভোল্ট। সো আমাদের ইনপুট হয়ে গেল। তো তোমরা এক্সপেক্ট করার সময় যে কাজটা করবো, এই ইনপুটের একটা ছবি তুলবে সুন্দর করে মোবাইলে, সুন্দর করে ছবি তুলে রিপোর্টের সাথে প্রিন্ট করে দিয়ে দিবা, এবং সেই ছবিতে অবশ্যই তুমি লিখে দিবা 1 গ্রিড সমান 5 ভোল্ট, আর টাইম হচ্ছে 1 গ্রিড সমান 0.5 মিলি সেকেন্ড। ওকে, এই যে 0.5 মিলি সেকেন্ড হচ্ছে টাইম, আর ভোল্টেজ হচ্ছে 0.5। সো তুমি ছবি তুলে, সরি, ভোল্টেজ হচ্ছিল 5 ভোল্ট। ঠিক আছে, প্রতি গ্রিডে। সো আমাদের ইনপুট দেওয়া শেষ। এখন আমরা সুইচ অফ করে এটা খুলে মেজারমেন্ট শুরু করবো। সেটা মেজারমেন্টের জন্য কী করতে হবে, আমাদের ইনপুটের যে পজিটিভ, সেটা আমরা যে ডায়োডের উপরের প্রান্তে এই সাইডে দিব পজিটিভ, এখানে পজিটিভ দিলাম, আর এখানে হচ্ছিল নেগেটিভ। ইনপুট কানেকশন শেষ। এখন আসলে লোড রেজিস্ট্যান্স কী করবো বলছি, এই রেজিস্ট্যান্স তুমি চাইলে মাঝখানেও বসাতে পারো, বাট এই মাঝখানে বসালে আমাদের দেখতে একটু হিজিবিজি হবে। সেই হিজিবিজি না হওয়ার জন্য আমি রেজিস্ট্যান্সটা আলাদা জায়গায় রাখছি। ওই পয়েন্ট থেকে একটা শর্ট লাইন নিয়ে এসে এখানে কানেক্ট করে দেবো। তাহলে কী হয়েছে, এটা এই পয়েন্টের সাথে কানেক্ট হয়ে গেছে। আর এই পয়েন্ট থেকে আরেকটা শর্ট লাইন এনে এখানে কানেক্ট করবো, যাতে আমাদের দেখতে সার্কিটটা এখন সুন্দর লাগবে আর কি। তুমি চাইলে ওই চিপার ভিতরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের লোড রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়ে গেল। এখন যদি আমরা সোর্সটাকে অন করি, তাহলে এখন আমাদের ভিতরে অলরেডি রেকটিফিকেশন শুরু হয়ে গেছে। এখানে যে ভোল্টেজটা আসতেছে ওটা হচ্ছিল রেকটিফাইড ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা মেজার করার জন্য আমরা যে অসিলোস্কোপ ইউজ করতে, তার প্যারালালে কানেক্ট করবো তাকে। রেজিস্ট্যান্সের এই পয়েন্টে হচ্ছে হলো প্লাস, আর এই পয়েন্টে মাইনাস কানেক্ট করে দিলে এই যে আমাদের রেকটিফাইড যে ওয়েভ ফর্ম, সেই রেকটিফাইড ওয়েভ ফর্মটা দেখো চলে আসছে। নেগেটিভগুলো আর নাই, পজিটিভ সাইকেলে কনভার্ট হয়ে গেছে। এই যে পজিটিভটা পজিটিভে আছে, যেটা নেগেটিভ এদিকে নিচ দিয়ে নেমে যাওয়ার কথা ছিল সেটা আর নিচ দিয়ে যাচ্ছে না, এটা এখান থেকে আবার উঠে গেছে। তার পজিটিভ আবার আছে, নেগেটিভটা নিচে দিয়ে না গিয়ে আবার উপরের দিকে উঠে ওয়ান সাইডেড গ্রাফ হয়ে গেছে। তার মানে এটা ডিসিতে কনভার্ট হয়ে গেছে, রেকটিফাইড ওয়েভ ফর্ম। ঠিক আছে, তো তুমি যে কাজটা করবা, এটাকে সুন্দর মতো জিরোতে রেখে, এখানে জিরোতে রেখে দেখাবো, এখানে জিরোতে রেখে এটার একটা ছবি তুলবা, তাহলে বুঝতে পারবা এটা যে রেকটিফাই হয়ে গেছে। আর মেজারমেন্টের জন্য যে ভ্যালুগুলো মেজার করা দরকার, ফ্রিকোয়েন্সি মেজার করবে কীভাবে, এটার পিকটা জিরোতে রাখবা, যে পিক জিরোতে রেখে পরবর্তী পিক, এই পিকের মধ্যে যে টাইম, এই টাইমটাকে আমরা বলি হচ্ছিল টাইম পিরিয়ড। তাহলে এখানে 1 গড় নিচে, 1 গড় মানে হচ্ছিল 0.5। চলো টাইম পিরিয়ড 0.5 হলে ফ্রিকোয়েন্সি দেখবো 1/0.5 × 10⁻³ যেটা মিলি আছে, তো করলে দেখবে এটা 2000 হার্টজ আসবে। তো আমরা জানি ফুল ওয়েভ রেকটিফায়ারের ফ্রিকোয়েন্সি ইনপুটের ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায়। সো আমরা ইনপুট দিয়েছিলাম 1K, সো আমরা ইনপুট দিয়েছিলাম হচ্ছে 1K, আর আউটপুট পাচ্ছিল 2K ফ্রিকোয়েন্সির বা 2000 ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ ফর্ম। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি মেজার করলাম। তারপরে এমপ্লিটিউড কীভাবে মেজার করবো, এই যে 0 থেকে নিচে দেওয়াই আছে, 0 থেকে কত পর্যন্ত উঠছে, 1 গড় উঠছে, সাথে আরও এটা হচ্ছে 3টা দাগ, 3.5 দাগ, মানে 3.5
স্মল ব্রিট, তাহলে এখানে হচ্ছিল প্রতি স্মল ব্রিট হচ্ছিল স্মল যে পোর্শনটা আছে সেটা হচ্ছে 1 ভোল্ট করে, তাহলে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 3.5 ভোল্ট আর নিচে টোটাল 5 ভোল্ট, তাহলে 8.5 ভোল্ট হচ্ছে আমরা অ্যাম্পলিটিউড পাচ্ছি, ঠিক আছে 8.5 ভোল্ট। সো এই হচ্ছে আমাদের ভোল্টেজ। আর আরএমএস যদি মেজার করতে চাই, আরএমএস মেজার করার জন্য আমরা জানি মাল্টিমিটার ইউজ করবো, আমরা যে কোনো একটা মাল্টিমিটার দিয়ে, যে মাল্টিমিটারটা যেটা আমরা নিলাম সেটা মাল্টিমিটারটাই নিয়ে আমরা মাল্টিমিটারটাকে ভোল্ট মিটার হিসেবে ইউজ করবো। ভোল্ট মিটারে দিয়ে জাস্ট এখানে যদি আমরা মাল্টিমিটারটা এখানে টাচ করি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, তাহলে আমাদের এই যে ভোল্টেজটা চলে আসবে আরএমএস ভোল্টেজ 5.185, এটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। ওকে, তো এই এক্সপেরিমেন্ট এইটুকুই। আর এখানে এটা দুইটা পার্ট আছে, এটা হচ্ছে আমরা যেটা করছি এখানে কোনো শান্ট ক্যাপাসিটর ইউজ করিনি। এই এক্সপেরিমেন্টটাকে আমরা আবার এখানে রেজিস্ট্যান্সের একটা শান্ট ক্যাপাসিটর কানেক্ট করে দেখবো এই গ্রাফের কি চেঞ্জ আসে, সেখানে আরেকটা এই এক্সপেরিমেন্টের আরেকটা পোর্শন করা হবে, ঠিক আছে। সেখানে কিছু থিওরিটিক্যাল ক্যালকুলেশন আমাদের করতে হবে। ব্যাপারটা কীরকম, আমরা জানি ডায়োডের ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ কত আসবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, সেটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ থেকে দুইটা ডায়োডের যে ভোল্টেজ ড্রপ সেটা কমে যাবে। সে দুইটা ডায়োডে আমরা জানি কত ড্রপ হয় 0.7 তাহলে 1.4 ভোল্টেজ ড্রপ হয়। তাহলে আমরা ইনপুট দিয়েছিলাম ম্যাক্সিমাম 10 ভোল্ট, যখন ইনপুট গ্রাফটা নিয়েছিলাম তখন তো দেখছি অবশ্যই 10 ভোল্ট থেকে দেখো 1.4 ভোল্ট কমে এখন 8.5 ভোল্টে আছে। তাহলে 8.5 বা 8.6 এই ভোল্টই হোক 8.5 ভোল্ট, মানে এক কথায় বললে ডায়োডের যে ড্রপটা হওয়ার কথা সেই ড্রপটা কিন্তু এখানে হয়ে 10 থেকে কমে তারপর এটা আমরা পাচ্ছি। তবে আরেকটা বিষয় আরএমএস ভ্যালু, এটা যদি আমরা আরএমএস ভ্যালু বের করতে চাই তো এটার ইন্টিগ্রেশন করতে আরএমএস ভ্যালুটা করতে হবে ল্যাব রিপোর্টে অবশ্যই। আর থিওরিটিক্যালি যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন থেকে এটা আরএমএস ভ্যালুটাও আসে হচ্ছে হলো 5 পয়েন্ট সামথিং। সো আমরা মেজার করেও দেখছি এটা 5.185 আসছে, তাই তো, যে মাল্টিমিটার যে মেজার করে দেখলামই। সো এই যে আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সাথে যে প্র্যাকটিক্যাল ক্যালকুলেশনগুলো মিলতেছে, মেজারমেন্টগুলো মিলতেছে, এটা তোমাকে ল্যাব রিপোর্টে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে আমরা এখন এখানে একটা ক্যাপাসিটর কানেক্ট করে দেখবো কি চেঞ্জ আসে। তো ক্যাপাসিটর কানেক্ট করলে কী হবে সেটা আমরা জাস্ট একটু রিভিউ করে নিই। সো আমাদের এতক্ষণ যে এক্সপেরিমেন্টটা করছি সেখানে হচ্ছে যে শুধু এই রেজিস্ট্যান্সটা ছিল, এখন আমরা কী করবো এই রেজিস্ট্যান্সের সাথে একটা ক্যাপাসিটর প্যারালালি কানেক্ট করে দেবো, যে সি, মানে একটা ক্যাপাসিটরের ভ্যালু কত হবে তার উপর ডিপেন্ড করে গ্রাফে কিছু চেঞ্জ আসবে। কী চেঞ্জ আসবে সেটা আগে আমি একটু বলে নিই। তো এই ক্যাপাসিটর যখন ছিল না তখন ইনপুট ভোল্টেজ বাড়লে আউটপুট ভোল্টেজও বাড়তেছিল, ইনপুট ভোল্টেজ কমলে আউটপুট ভোল্টেজও কমতেছিল, যে গ্রাফটা আমরা অলরেডি এই পর্যন্ত আমরা পাইছি, তাই তো। যে ইনপুট ভোল্টেজ যখন বাড়ে আউটপুট ভোল্টেজ যেটা এটাও বাড়তেছিল, আবার ইনপুট ভোল্টেজ যখন উল্টা দিকে বাড়ে আউটপুট ভোল্টেজ পজিটিভ দিকেই বাড়ে, ঠিক আছে। চেঞ্জিংটা হচ্ছে দেখো দুটা সিমিলার, এটা যে রেটে বাড়তেছে এটা সেই রেটে বাড়তেছে, ডিরেকশন উল্টা কেন ওটা রেকটিফাই হয়েছে তাই। সেম ভাবে এখানেও দেখো সেম রেটে বাড়তেছে কমতেছে। এখন এটা একটা কি ডিসি হয়েছে ঠিক আছে, বাট ডিসি ভ্যালুটা কনস্ট্যান্ট থাকতেছে না, ডিসি ভ্যালুটা কি হচ্ছে ভেরিয়েবল ডিসি হয়ে আছে। সেটাকে যদি আমরা এটা কনস্ট্যান্ট ডিসি বানাতে চাই, মানে এই ভোল্টেজটা যদি আমরা একদম সর্বোচ্চ ভি ম্যাক্স এর সমান্তরাল করে একটা ভোল্টেজ আনতে চাই, তখন আমাকে কি করতে হবে সেই জিনিসটাই আমরা এখন দেখবো। তো সেটার জন্য আমাদের একটা প্যারালাল ক্যাপাসিট্যান্স কানেক্ট করতে হবে। তো প্যারালাল ক্যাপাসিট্যান্স কানেক্ট করলে কি ঘটনা ঘটবে একটু দেখি। ধরো যখন ইনপুট ভোল্টেজ বাড়বে, বাড়ার সময় প্রথমবার বাড়ার সময় এটা চার্জিং হবে, ফুললি চার্জ হয়ে ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজের সময় এটা ফুললি চার্জ হয়ে থাকবে। ওকে, এখন যখন এই ভোল্টেজটা কমতে শুরু করবে তখন এই আউটপুট ভোল্টেজটা কমা শুরু করবে, বাট যখন এই ভোল্টেজটা বেশি কমে যাবে তখন যে কাজটা করবে ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া শুরু করবে। ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে সে এখন এখানে একটা কারেন্ট ফ্লো দিবে, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ ব্যাকআপ দিবে, মানে সে কারেন্ট এদিক দিয়ে দিয়ে এই রেজিস্ট্যান্সটা কারেন্ট দিবে এখন। তাহলে যতটুকু কারেন্ট আগে পাচ্ছিল ক্যাপাসিটর যখন ছিল না, এখন কি রেজিস্ট্যান্সটা একটু বেশি কারেন্ট পাবে, ফলে এখানে লোডের একটা আউটপুট ভোল্টেজটা আমরা একটু যতটুকু কমে যাওয়ার কথা ততটুকু না কমে একটু বেশি পাবো, মানে ভোল্টেজটা কমবে, ঠিক আছে। তো ক্যাপাসিটর আবার যখন এটা উল্টা দিকে বাড়বে তখন আবার চার্জিং হবে, আবার যখন কমতে শুরু করবে তখন আবার ডিসচার্জ হয়ে এটাকে আবার ভোল্টেজটাকে ধরে রাখবে। অর্থাৎ যখন ইনপুট ভোল্টেজটা ক্যাপাসিটর ভোল্টেজের চেয়ে বেশি হবে তখন এটা চার্জিং হবে, আর যখন ইনপুট ভোল্টেজ ক্যাপাসিটর ভোল্টেজের নিচে নেমে চলে আসবে, কমে আসবে, তখন সেটা ডিসচার্জ হয়ে আউটপুট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখার ট্রাই করবে বা রাখবে। সেটাই হচ্ছে ক্যাপাসিটরের কাজ, এখানে শান্ট ক্যাপাসিটরের কাজ। সো গ্রাফটা তখন কিরকম হবে দেখো, যে ডট ডট দেওয়া যেটা আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটর না থাকলে যে গ্রাফটা হওয়ার কথা সেটা। এখন যখন এখানে ক্যাপাসিটর থাকবে, সো ধরো ক্যাপাসিটর ডিসচার্জ, এই একটা ডিসচার্জের পরে বোঝাই তাহলে বুঝতে পারবো, ধরো ডিসচার্জ হয়ে এখানে যখন আসে তখন ইনপুট ভোল্টেজটা বেড়ে ক্যাপাসিটর ভোল্টেজ চেয়ে বেশি হয়ে যায়, ফলে সে চার্জিং হওয়া শুরু করে, চার্জ হতে হতে ম্যাক্সিমাম ভোল্টেজ চার্জ হয়। আবার যখন এই ভোল্টেজটা কমে, ইনপুট ভোল্টেজটা যখন কমে আসে তখন আউটপুট ভোল্টেজটা আর কমে না, কারণ তখন ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে ভোল্টেজটাকে ধরে রাখে।
আবার চার্জ হবে, আবার ডিসচার্জের ভোল্টেজটাকে ধরে রাখবে, আবার চার্জ হবে, আবার ডিসচার্জের ভোল্টেজটা ধরে রাখবে। এই যেটা শার্পলি ফল করার কথা, শার্পলি এই ফলটা সে আটকে রাখবে। দেখো চার্জিং এর সময় কিন্তু ইনপুটের প্যাটার্নে আমরা পাবো, বাট ডিসচার্জিং এর যে টাইম, সেই টাইমে আমরা ফলটা আটকাতে পারবো, শার্পলি এটা ফল করবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্যাপাসিটর দিয়ে দেখবো এরকম একটা প্যাটার্ন আসে কিনা। আচ্ছা, যতটুকু ফল করে সেই ফলটাকে বলা হয় রিপল ভোল্টেজ। রিপল ভোল্টেজ মানে হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমাম কতটুকু নেমে আসছে। তাহলে এখানে কত রিপল, এই ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত যে ভোল্টেজ সেটা হচ্ছে রিপল ভোল্টেজ। আর এখানে রিপল ভোল্টেজ কত, এই ম্যাক্সিমাম এই পয়েন্ট থেকে, এই যে ম্যাক্সিমাম এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যে ভোল্টেজের যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে রিপল ভোল্টেজ। তাহলে রিপল ভোল্টেজটা আগের তুলনায় অবশ্যই কমে আসবে যদি আমরা ক্যাপাসিটর দেই। তো আমরা এটা কমিয়ে যদি জিরোতে নিয়ে আসতে পারি, এই রিপল ভোল্টেজ যদি জিরো হয় তার মানে কি একদম একটা স্ট্রেট লাইন পাবো, তার মানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না। তো এটা যত জিরোর কাছাকাছি হবে তো এটা পিওর ডিসির মতো কাজ করবে। সো আমরা ক্যাপাসিটর দিয়ে আমাদের এক্সপেরিমেন্টে কি হচ্ছে সেটা একটু দেখি। তো ক্যাপাসিটর ভ্যালু যদি আমরা বেশি দিই তার মানে সে ব্যাকআপটা বেশি দিতে পারবে, ক্যাপাসিটর ভ্যালু কম দিলে সে ব্যাকআপটা কম দিতে পারবে। তো আমরা এটাই দেখাবো, এখানে ক্যাপাসিটর ভ্যালু চেঞ্জ করে করে দেখাবো গ্রাফের কি চেঞ্জ হয়। তো আমরা বর্তমানে এই অবস্থায় আছি। এখানে আমাদের রিপল ভোল্টেজটা কত, রিপল ভোল্টেজ মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম নেমে আসছে যে ভোল্টেজ, সেটা অলরেডি মেজার করা হয়ে গেছে। সেটা কত 8.6 বা 8.5 ছিল, রাইট। 8.5 ভোল্টেজ বা 8.6 ভোল্টেজে আছে, দেখো এই যে ম্যাক্সিমাম আর জিরোতে মিনিমাম নেমে আসলো। তাহলে ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত যে ভোল্টেজ সেটা ছিল বর্তমান রিপল ভোল্টেজ কোনো ক্যাপাসিটর না দেওয়া অবস্থায় 8.5 বা 8.6 ভোল্টেজ। এখন আমরা ক্যাপাসিটর দেওয়ার পর এই রিপল ভোল্টেজটাকে কমিয়ে কত আনতে পারি সেটাই আমরা এখন দেখব। তো চলো আমরা একটা ক্যাপাসিটর কানেক্ট করি। ক্যাপাসিটর আমরা এখানে কয়েকটা ক্যাপাসিটর আমি এনে রাখছি, সবগুলো কানেক্ট করে দেখাবো, সেই জন্য অথবা 2-4টা অ্যাটলিস্ট দেখাবোই। সো প্রথমে নিচ্ছি হলো এটা 100 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর, 100 ন্যানোফ্যারাড। 100 ন্যানোফ্যারাডের একটা ক্যাপাসিটর আমরা এই ব্রেডবোর্ডে যেহেতু অনেক কিছু কানেক্ট করছি সেজন্য আলাদা একটা ব্রেডবোর্ড নিচ্ছি। যেখানে একটা 100 ক্যাপাসিটরের ক্যাপাসিটর বসাইছি, ক্যাপাসিটেন্স বসাইছি, সেখান থেকে দুটো তার দিয়ে আমি রেজিস্ট্যান্সের সাথে সমান্তরালে যা সংযোগ করে দেবো। রেজিস্ট্যান্সটা হচ্ছে এই জায়গায় আছে, তাহলে এটার সাথে প্যারালালি যদি জাস্ট কানেক্ট করে দেবো, ব্রেডবোর্ডে যেভাবে কানেক্ট করা উচিত এটা হচ্ছে প্যারালালি কানেকশন হচ্ছে। এখন একটা পয়েন্ট এখানে দিয়ে দেবো। এই যে প্যারালাল কানেকশন দেওয়ার সাথে সাথেই এই গ্রাফটা চেঞ্জ হচ্ছে। তো গ্রাফ চেঞ্জ হয়ে কি হচ্ছে সেটা বোঝার জন্য সেটা মুভ করার কারণ হচ্ছে এই ভোল্টেজের রেঞ্জটা অনেক কমে গেছে, ফলে সেই স্থির হতে পারছে না। তাহলে আমি এটা 5 ভোল্টে না রেখে, এটা 5 ভোল্টে কাজ করছে, এখন এটা 5 ভোল্টে না রেখে আমরা ভোল্টেজটা কমিয়ে আনি। ভোল্টেজটা কমাবো না, রেঞ্জটা কমাবো। রেঞ্জ যদি আমি কমিয়ে 1 ভোল্টে দিয়ে ক্যালকুলেশনটা এখন দেখাই, দেখা এখন রিপল ভোল্টেজটা কত। এখন রিপল ভোল্টেজ হচ্ছে 0 থেকে হিসাব করতে হবে, ওকে। হ্যাঁ, তাহলে এখন রিপল ভোল্টেজ কত দেখো, যে এখান থেকে কয় কর 1 গ্রিড, 2 গ্রিড, 3 গ্রিড, 3.5, মানে এখানে 2 বারের পর একটু বেশি আছে, 3.5 বা 3.6 গ্রিড ধরতে পারো, ঠিক আছে। 3.6 গ্রিড মানে কত, 1 গ্রিড ইকুয়াল টু 1 ভোল্ট, 1 গ্রিড ইকুয়াল টু 1 ভোল্ট, তাহলে 3.6 মানে 3.6 ভোল্ট। তাহলে এখানে রিপল ভোল্টেজ হচ্ছে 3.6 ভোল্ট, যেটা এতক্ষণ ছিল 8.5 ভোল্ট। তাহলে রিপল ভোল্টেজ কমে আসলো ক্যাপাসিটর দেওয়ার ফলে। আর এখানে চার্জিং ডিসচার্জিং এর ব্যাপারটা কি, ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়নি। আমি একটু ফ্রিকোয়েন্সির ব্যাপারটাও দেখাই। ফ্রিকোয়েন্সি দেখো, এই পিক থেকে এই পিকের ডিস্টেন্স বা টাইম কত আছে, এখনো কিন্তু ওই যে 0.5 মিলি সেকেন্ডে আছে। 0.5 মিলি সেকেন্ড মানে 2000 বা 2000 হার্জ। তো আমরা 2000 হার্জই পাইছি রেকটিফাইড যে ভার্সনটা ছিল সেটার। এখন আসলে ক্যাপাসিটর বাড়ালে দেখবে এই রিপল ভোল্টেজটা আরো কমে আসবে। এই রিপল ভোল্টেজ কমবে, প্লাস এখানে একটা টাইমের ব্যাপার আছে। দেখো চার্জিং ডিসচার্জিং এর যে ব্যাপারটা বলছি আমরা, এখানে তাহলে কোনটা ডিসচার্জিং, যখন ভোল্টেজটা কমে আসে এটা হচ্ছে ডিসচার্জিং টাইম বা ডিসচার্জিং সাইকেল, আর যখন এটা ভোল্টেজ বাড়ে তখন এটা হলো চার্জিং। তাহলে যে ডিসচার্জিং হিসাব করার জন্য আমরা কি করতে পারি, এই গ্যাপটাকে একটু বাড়িয়ে নিই, বা এটা 0.5 থেকে ধর 0.1 দিলাম, 0.1 দিয়ে দেখতে এখন বড় দেখাবে, তাহলে মেজার করতে সুবিধা হবে। তাহলে পজিশন চেঞ্জ করে চার্জিং ডিসচার্জিং হিসাব করি। তাহলে এখান থেকে যেটুকু, এটা হলো চার্জিং, যে 0 থেকে উঠতেছে যেটা, আমরা একটু ইন্টেন্সিটিটা ঠিক করে নিই, ফোকাসিংটা ঠিক করে নিই, ইন্টেন্সিটি একটু কমিয়ে নেই, তাহলে মেজার করতে সুবিধা হবে। তাহলে এখানে 0 থেকে এই ম্যাক্সিমাম পিক পর্যন্ত উঠতে যে টাইম লাগে সেটা হচ্ছে হলো চার্জিং টাইম। তো এটা আমি 0 তে রাখছি, 0 তে রেখে এখন এটাকে নিচে নামিয়ে টাইমের উপরে দেখবো যে কত টাইম পর্যন্ত গেছে। তাহলে এটা 1 গ্রিড, তার হলো 2.5, তাহলে 1 গ্রিডের পরে 2.2 সরি 2.5 মানে হচ্ছে 0.5 আর কি। তাহলে 1.5 গ্রিড গেছে এখানে। 1.5 গ্রিড সমান কত হবে, 1.5 ইন্টু 0.1, 1.5 ইন্টু 0.1, তার মানে 0.15 মিলি সেকেন্ড। তার মানে এখানে হচ্ছিল ডিসচার্জিং টাইম, চার্জিং টাইম, সরি চার্জিং টাইম হচ্ছে হলো 0.15 মিলি সেকেন্ড। এখন আসো
ডিসচার্জিং টাইম হিসাব করবো। ডিসচার্জিং টাইম কোনটা? ম্যাক্সিমাম থেকে জিরোতে আসতে যে টাইম লাগে, তাহলে আমরা পজিশন চেঞ্জ করে এটাতে জিরোতে রাখবো আগে। ম্যাক্সিমাম পিকটা যে লাইন বরাবর রাখলাম সেখান থেকে এখন এই পয়েন্ট পর্যন্ত নেমে আসতে কত সময় লাগছে সেটা হিসাব করে এটাকে আবার তুলে যেখানে নিয়ে গেলাম। এখন গ্রিড গুনি আমরা একটু, গ্রিড হচ্ছে 1 গ্রিড, 2 গ্রিড, 3 গ্রিড, 3.5 গ্রিড। 3.5 গ্রিড মিনস 0.1 দিয়ে গুণ করে, 0.1 দিয়ে গুণ করে এটা হচ্ছে 0.35 টি ডিসচার্জ, 0.35 মিলি সেকেন্ড। তাহলে যে টোটাল যে টাইম সেটা দেখো কত আসে, 0.5 মিলি সেকেন্ড। সেই টাইমটাই কিন্তু আমাদের যে হাফ ফুল ওয়েভ রেকটিফায়ারের টাইম পিরিয়ড, ফুল ওয়েভ রেকটিফায়ারের টাইম পিরিয়ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল যে টাইম। এখন আসো ক্যাপাসিটর ভ্যালু বাড়ালে কি চেঞ্জ হয়। তাহলে 100 এর সাথে আমি যদি এখন একটা আরো 100 দিই, প্যারালালি যদি দেই তাহলে কি 200 হয়ে যাবে। আমরা জানি প্যারালাল ক্যাপাসিটর কানেক্ট করলে ক্যাপাসিটেন্স গুলো যোগ হতে থাকে এবং ভ্যালু বাড়তে থাকে। তাহলে এটার সাথে এটা অলরেডি 100 আছে, এটার সাথে প্যারালাল ভাবে যদি আমি আরো 100 দেই, প্যারালাল ভাবে আরো 100 দিলাম, দেওয়ার পরে গ্রাফে কি চেঞ্জ হয়েছে। আচ্ছা, দেওয়ার সময় কিন্তু গ্রাফ চেঞ্জ হয়েছে। আমি একটু দেওয়ার সময় গ্রাফটা দেখাই, যে একটু দূর থেকে ভিডিও করে এই যে এটা খুলে ফেললাম। এখন দেওয়ার সাথে সাথে দেখবো ওই রিপল ভোল্টেজটা কমে যাবে। কমে তো আমি মেজার করতে ভ্যালু দেখাবোই, তারপরও আমরা এখানে দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এটা কমে আসলো। কমে কত হয়েছে সেটা আবার মেজার করে চলো। এখন রিপল ভোল্টেজ কত, আমরা এটা 1 ভোল্টে রাখছি। তাহলে এটা ম্যাক্সিমাম থেকে মিনিমামে নেমে আসতে সেই হিসাবের জন্য আমরা এই টাইমটাকে আবার একটু বাড়িয়ে এটাকে চিকন করে নিলাম। তাহলে এখন দেখতে সুবিধা হবে। 0.5 দিয়ে করি, তাহলে এটা জিরোতে নামিয়ে আনি, জিরোতে নামিয়ে আনলাম। এরপর ডানে নিয়ে ম্যাক্সিমাম পিকের অবস্থানটা আমরা একটু মেজার করবো। তাহলে এটা হচ্ছিল 1 গ্রিড, 2 গ্রিড, 2.4 গ্রিড, 2.4 গ্রিড। প্রতি গ্রিড সমান আমরা দিচ্ছি 1 ভোল্ট। তাহলে এখন রিপল ভোল্টেজ হচ্ছে 2.4 ভোল্ট, ঠিক আছে? যেহেতু 2.4 গ্রিড গেছে তাহলে 2.4 ভোল্ট। আর আগের রিপল ভোল্টেজটা কত ছিল, এটা হচ্ছে বেশি ছিল আগেরটা, সো রিপল ভোল্টেজ এখানে কমে গেল। ওকে, তাহলে ক্যাপাসিটর যত বাড়াবো রিপল ভোল্টেজ তত কমবে। কেন কমবে সেই ব্যাপারটা বোঝার ট্রাই করি। সেই বোঝার দেখো, এই আমরা থিওরির যে গ্রাফটা আছে থিওরির গ্রাফে নিয়ে আসি। ক্যাপাসিট্যান্সের ভ্যালু যদি বেশি হয়, সে বেশি পরিমাণ এনার্জি স্টোর করতে পারবে এখানে, তাই তো? এনার্জি স্টোর করতে পারবে বেশি পরিমাণ। তাহলে যখন সে ডিসচার্জ হবে, সে বেশি পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে পারবে। এই জায়গায় এনার্জি সাপ্লাই দেওয়া মানে আসলে কারেন্ট বা ভোল্টেজ সাপ্লাই দেওয়া। তাহলে সে বেশি পরিমাণ ভোল্টেজ এখানে ব্যাকআপ দিতে পারবে। ফলে সে কমার সময় কম কমতে দিবে। কি বললাম? কমার সময় কম কমতে দেবে, মানে সে এটা নামার সময় আগে যদি এটা নেমে এখানে চলে আসতেছিল, সেটা এখন নামার সময় আর একটু উপরে নামতেছে, মানে কম নামতেছে। আমি ক্যাপাসিটেন্স বাড়ালে এটা আরো কম নামবে, ক্যাপাসিটেন্স আরো বাড়ালে এটা আরো কম নামবে, ঠিক আছে? যত কম নামবে আবার চার্জিং এর সময় যত কম চার্জ হইতে হবে, আবার ডিসচার্জিং এর সময় যত কম নামবে আরো চার্জ কম করতে হবে। তাহলে যত ক্যাপাসিটেন্সের ভ্যালু বসাবো তার এনার্জি স্টোরিং ক্যাপাসিটি বেড়ে যাবে, ফলে রিপল ভোল্টেজ কমে যাবে, মানে সে কম নেমে আসবে। রিপল ভোল্টেজ মানে হচ্ছে কতটুকু নেমে আসে। এখন আসো চার্জিং ডিসচার্জিং টাইমেরও কিছু পরিবর্তন হয়েছে এখানে, অবশ্যই সেই পরিবর্তনটা আমরা একটু দেখার ট্রাই করি আগের মতো 0.1 দিয়ে। এখন যদি আমরা চার্জিং টাইমটা হিসাব করি, যেখান থেকে এই চার্জিং এই পর্যন্ত, সো এটাকে আমরা সরি এখানে নামিয়ে আনলাম। তাহলে সেইখানে দেখা যাচ্ছে 1.15 গ্রিড, 1.22 গ্রিড ধরতে পারো। এটা 1 ঘর আসছে, তো 1 ঘর মানে হচ্ছে 0.2, তাহলে 1.2 গ্রিড, 1.2 গ্রিড ইন্টু 0.1, তার মানে 0.12 মিলি সেকেন্ড হবে এখন। তাহলে আগে ডিসচার্জিং টাইমটা ছিল, আগে চার্জিং টাইমটা ছিল হচ্ছে 15, এখন 0.12। তো চার্জিং টাইম কমে গেছে। চার্জিং টাইম কমে গেলে ডিসচার্জিং টাইমটা বেড়ে যাচ্ছে। ডিসচার্জিং টাইম বাড়তেছে, এটার মানে হচ্ছে সে অনেকক্ষণ ধরে ডিসচার্জ হচ্ছে, বাট এত নিচ পর্যন্ত নামতেছে না, সে উপরেই রয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা ক্যাপাসিটি আরো বাড়াই, কি পার্থক্যটা হবে সেটা একটু বুঝে আর একটু বাড়িয়ে। এখন আমি একদম একটা মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটেন্স লাগাচ্ছি। একটা মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটেন্স লাগালে যে এখানে প্যারালালি দিব, এটার পোলারিটি আছে। এখানে একটা পয়েন্ট দিলাম, প্যারালাল দিব। তো এখানে কিন্তু সব এই সবগুলো পয়েন্ট হচ্ছে একই পয়েন্ট, আর উপরে সবগুলো মানে একই পয়েন্ট। আমি একটু এখানে আরেকটা এখানে লাগালেও কি প্যারালালি কানেক্ট হয়ে যাবে। প্যারালাল কানেক্ট করার সময় কি হচ্ছে একটু আমরা স্ক্রিনের দিকে দেখি, যে স্ক্রিনে দিকে দেখলে দেখো এটা এখন কানেক্ট করে নিই। কানেক্ট করার সাথে সাথেই ওইটার ভোল্টেজটা আরো চেপে আসছে, রিপল ভোল্টেজ আরো কমেছে। তো রিপল ভোল্টেজ কমছে এটা বোঝার জন্য এই ভোল্টেজের ভ্যালু আমরা আস্তে আস্তে
এই ভোল্টেজের যে স্কেলিং, সেই স্কেলিংটা আমরা কি করলাম 0.2 তে দিলাম। তাহলে এখন দেখো ভোল্টেজটা রিপলটা অনেক কমে গেছে। 0.1 দিলে আরো ক্লিয়ারলি দেখতে পাবা। নয়েজের জন্য এটা আলাদা হয়ে গেছে, সেটা নিয়ে টেনশনের দরকার নেই। তো এখন দেখো রিপলটা কত হচ্ছে, সেই ক্যালকুলেশনটা যদি আমরা করি, এটা 0 থেকে হিসাব করে, তাহলে এখন দেখি আমরা কত গ্রিড, 1.5 গ্রিডের মতো গেছে, রাইট? 1.5 গ্রিড ইন্টু 0.1, 1.5 ইন্টু 0.1 হচ্ছে এই যে 0.1, এই বরাবর, এই যে 0.1, এই যে 0.1, তাহলে 1.5 ইন্টু 0.1 মানে রিপল ভোল্টেজ হচ্ছে এখন 0.15 ভোল্ট, যেটা হচ্ছে রিপল ভোল্টেজ। তাহলে আগে রিপল ভোল্টেজ কত ছিল? 2 এবং 3 এর উপরে ছিল, তাই না? 2 ভোল্ট একবার 2 এর উপরে ছিল, আরেকবার 3 এর উপরে ছিল। আর একদম ক্যাপাসিটর যখন দেয়নি তখন রিপল ভোল্টেজ ছিল 8.5। তো রিপল ভোল্টেজ দেখো আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। এটা প্রায় এখন কি ডিসির মতো হয়ে গেছে। আমি যদি ক্যাপাসিটেন্স আরো বাড়াতে থাকি, এটা কি হবে, একদম মোটামুটি 1.1 ভোল্টের ভিতরে রিপল চলে আসবে। এখন তো 1.5 এর মধ্যে আছে। সো একদম 100% ডিসি করতে গেলে ক্যাপাসিটেন্স অনেক বড় লাগবে, বাট আমরা অত বড় তো আর ইউজ করবো না। তো বুঝতে পারতেছি মোটামুটি যে ক্যাপাসিটেন্সের ইফেক্টটা আসলে এখানে কি হচ্ছে। তো আশা করি তোমরা পুরো এক্সপেরিমেন্ট এনজয় করছো। আচ্ছা, অনেকে কনফিউজ হতে পারে, এখানে ঘুরিয়ে বেশি এগুলো কি করতেছে, এগুলো কিন্তু ক্যালিব্রেশনের যে ভিডিওটা সেখানে বারবার করে বলা হয়েছে। এটা ঘুরানোর মানে এটা না যে আসলে ভোল্টেজ বাড়তেছে কমতেছে। ভোল্টেজ ধর এখানে 0.5 এ রাখা আর 5 এ রাখা একই কথা। ভোল্টেজ এখানে আমি যা দেখতেছি তাই। ব্যাপারটা হচ্ছে এখন আমি এই ছবিটাকে ছোট করে দেখতেছি, যেটা আমি খালি চোখে দেখতে পারতেছি না। সেই জুম করার জন্য জুমিং এর কাজটা হচ্ছে এই ভোল্টেজটাকে, ভোল্টেজের যে নব, ভিতরের নবটাকে আমরা স্কেলিং করে প্রতি গড়কে 0.1 ধরতেছি। আগে প্রতি গড়কে ধরতেছিলাম হচ্ছে 5 ভোল্ট, এখন প্রতি গড় হচ্ছে 0.1। মানে আগে হচ্ছে হলো এখান থেকে এই পর্যন্ত থাকার মানে হচ্ছিল 5 ভোল্ট, এখন হচ্ছে কি এখান থেকে পর্যন্ত থাকা মানে 0.1 ভোল্ট। মানে আমি এটা কত গুণ জুম করছি, 50 গুণ জুম করে ছবিটাকে আমরা দেখতেছি। তো কেউ যদি এখন এটাকে ওই বড় স্কেলেই দেখে, সেটা কিন্তু ডিসির মতো একটা স্ট্রেট লাইনে দেখা যাচ্ছিল। যে কেউ যদি জুম করে না দেখে, এইভাবে দেখলে সে কিন্তু এটা ডিসি দেখতে পাবে, একটা ফিক্সড একটা লাইন দেখতে পাবে, তার একটা ম্যাক্সিমাম ভোল্টেজ থাকবে। সেই ভোল্টেজটা কত সেটা আমি মেজার করে দেখাই তোমাকে ভোল্টমিটার দিয়ে, যে আমরা আসলে যে ভোল্টেজটা দেখতেছি সেটা কত ভোল্টেজ দেখতেছি, সেই ভোল্টেজটা আমি মেজার করে দেখাই। তাহলে এখানে আমরা কানেক্ট করতেছি, দেখো এই যে ভোল্টেজটাকে প্যারালালে কানেক্ট করে আমি আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করতেছি। তো ডিসির ক্ষেত্রে যাই আরএমএস তাই পিক ভ্যালু। সো এখানে দেখো কত আসতেছে, 7.3 বা 7. আচ্ছা এটা ফিক্সড হোক, 7.7 ভোল্টেজের মতো ধরতে পারো আর কি। 7.7 ভোল্টেজের একটা ডিসি ভোল্টেজ তুমি পাচ্ছ। সিম্পল করে বলে 7.7 এর একটা ডিসি ভোল্টেজ কিন্তু পাচ্ছ। এবং সেই যে ডিসি ভোল্টেজটা, সেই ডিসির ভিতরে খুবই অল্প একটু অসিলেশন আছে, খুবই অল্প। এই যে এইটুকুই জাস্ট অসিলেশন, এটা খুবই অল্প অসিলেশন ধরতে পারি আমরা, ঠিক আছে? মানে যে অসিলেশনটা আছে সেই অসিলেশনটা হলো 0.15 ভোল্টের একটা অসিলেশন আমরা পাচ্ছি। তো এটা পিওর ডিসির কাছাকাছি, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ওই আর যেটা করার জন্য আমি মাল্টিমিটারটা ইউজ করছি সেটা বলি। এটা আমি 5 এ দিয়ে দেখতে যে মনে হচ্ছে আর কিছুই তো আসেনি, মনে হচ্ছে কি কোনো ভোল্টেজই আমরা পাইনি। বাস্তবে কি এখানে কিন্তু একটা ভোল্টেজ আছে, সেটা ডিসি ভোল্টেজ। সেই ভোল্টেজটা আমরা মেজার করার জন্য মাল্টিমিটার ইউজ করে সেই ডিসি ভোল্টেজটা মেজার করছি। মানে কারণ কি, এটা দেখলে আমার মনে হচ্ছে আর এটা মনে হয় জিরো লাইন, কারণ এটা আমি যেদিকে সরাই সেদিকে তো সরে যাবে, সেটা ভ্যালুটা আর মেজার করতে পারবো না। সেই মেজারমেন্টের জন্য দুইটা উপায়, একটা হচ্ছে কি কতটুকু রিপল হচ্ছে, সেই রিপলটা মাপার জন্য হচ্ছে অসিলোস্কোপ, আর ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত পাচ্ছে সেটা মাপার জন্য হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য সেই আমাদের মাল্টিমিটার। আশা করি আমরা যে একটা সাইনোসয়েডাল এসি দিছিলাম 20 ভোল্ট পিক টু পিক বা 10 ভোল্ট অ্যাম্পলিটিউডের, সেই ভোল্টেজটাকে আমরা এখন 7.7 ভোল্টের একটা ডিসিতে কনভার্ট করতে পারছি। অর্থাৎ এটা একটা পিওর ডিসিতে রূপান্তর হয়েছে। এখন যদি ওই রিপোর্টটাও যদি আমরা না চাই, 0.15 যে খুব সামান্য রিপোর্ট, ওটা কিন্তু খুব সামান্য, ওটা টলারেবল, ওইটাও যদি না চাই এই ক্যাপাসিটরকে আরেকটু বড় দিব, তাহলে ওইটাও দেখবা চলে যাবে। সো আশা করি আমাদের এই এক্সপেরিমেন্টে এনজয় করছো আজকে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।